এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে 7টা মানেই আপনারা সকলেই জানেন এক্সপ্রেস অনলাইন। সুতরাং আমরা প্রতিদিনের মতো আজকে এই সন্ধ্যায় চলে এসেছি। আমরা আলোচনা করে থাকি বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে, জেলার, রাজ্যের, অঞ্চলের এবং দেশের বিশেষ বিশেষ খবর নিয়ে আমরা আপনাদের সামনে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় চলে আসি এক্সপ্রেস অনলাইনে। এবং এই প্রথম আমাদের অনুষ্ঠান শুরু করার আগেই আমি যেটা বিশেষ করে বলে দিতে চাই, আমাদের স্ক্রিনে দেখবেন একটি নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার। ওই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এক্সপ্রেস নিউজ বাংলা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ফেসবুকে যেতে পারেন এক্সপ্রেস নিউজ, এবং ইনস্টাগ্রাম, টুইটারে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন আরও বিশেষ প্রতিবেদন পাওয়ার জন্য। সুতরাং আমার সঙ্গে এই সন্ধ্যায় আমাদের সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন দীপশিকা আমাদের সাথে আছে। সুতরাং বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের প্রথম অঞ্চল বা প্রথম জেলার দিকে, মালদার দিকে চলে যাব। মালদার একটি ঘটনা আমাদের বিশেষভাবে আজকে একটি প্রতিবেদন, প্রথমে আমরা চলে যাই প্রথম প্রতিবেদনের দিকে। যেই ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে মালদার চাচল থানার আইসির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানার সামনে ধর্নায় বসেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাংসদের দাবি, পুলিশ টাকার বিনিময়ে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, নিরপরাধদের জেলে পাঠাচ্ছেন আর প্রকৃত দোষীদের আড়াল করছেন। আমরা এই বিষয়ে আরও বিশেষভাবে আলোচনা করব। আমার সঙ্গে দীপশিকা আছেই, কিন্তু তার আগে একবার প্রতিবেদনটা দেখে নিই। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু চাচল থানার আইসির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানার সামনে ধর্নায় বসেছেন। বেশ কয়েকদিন আগে আশ্রমপাড়ায় বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা ও সুমিত সরকারের মধ্যে বিবাদে ঘিরে সংঘর্ষ হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস বেল্ট দিয়ে মারধর করছেন। সেই হামলায় পুলিশ কর্মীও জখম হন। বিজেপির অভিযোগ, গুরুতর আহত প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত যুব তৃণমূল নেতা এখনও ধরাছোঁয়ার বাইরে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা তিনি এখানে বেল্ট খুলে এখানকার একজন পুলিশ আধিকারিককে তিনি মেরেছেন, পিটিয়েছেন, অথচ তিনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আমরা তাই দাবি করছি অবিলম্বে যারা দোষী, এবং এই সমস্ত এখানে যে সমস্ত দোষী যারা আছেন তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যিনি এখানকার প্রাক্তন যুবনেতা, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এবং যারা নির্দোষ ব্যক্তি, যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাদের অবিলম্বে তাদের এখানে ছাড় দেওয়ার ব্যবস্থা করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, জামিনের ব্যবস্থা করতে হবে। এখানকার তৃণমূল কংগ্রেসের যে দলদাস আইসি, তাকে অপসারণের দাবি করছি। এখানকার আইসিকে অবিলম্বে অপসারণ করতে হবে। এই ইস্যুতে শুক্রবার বিকেল থেকেই থানার সামনে ধর্নায় বসেছেন সাংসদ খগেন মুর্মু। প্রায় 16 ঘন্টা পেরিয়ে অবস্থান বিক্ষোভ চলছে। থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু এখনও সাংসদের সঙ্গে দেখা করেননি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে থানার সামনে ভিড় বেড়েছে। আর সকাল থেকেও রয়েছে বিজেপি সমর্থকদের ভিড় এবং বিক্ষোভ। রাত পেরিয়ে সকাল, এখনও নিজের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অনড় রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই মুহূর্তে এই চাচল থানা, আর এই চাচল থানার মূল ফটকে যে গেট, সেই গেটের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে গতকাল 2টো থেকে বসেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এখনও পর্যন্ত কিন্তু তিনি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অনড় রয়েছেন এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু রয়েছে। আর জানিয়ে রাখবো যে সম্প্রতি চাচলের আশ্রমপাড়ায় রাত্রি
গভীর রাতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই ঘটনায় কিন্তু তৃণমূলের যুব সভাপতি, প্রাক্তন যে সভাপতি জয়ন্ত দাস, সে তার বিরুদ্ধে পুলিশকে মারের অভিযোগ উঠে, আর সেই ঘটনায় পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা করে। আর সেই মামলায় কিন্তু পুলিশ বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি তৃণমূলের যুব প্রাক্তন সভাপতি। আর সেই তারই প্রতিবাদে গতকাল থেকে সাংসদ খগেন মুর্মু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেছেন। এখন দেখার বিষয়, তিনি যেটা তার অভিযোগ যে আইসির সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আইসি তার সঙ্গে দেখা করেনি। আর 16 ঘন্টা পেরিয়ে গেল, এখনও আইসি তার সঙ্গে দেখা করেনি। তাই তিনি তার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এখন দেখার বিষয় আইসি কবে তার সঙ্গে দেখা করে। মালদার চাচল থেকে সানু ইসলাম, এক্সপ্রেস নিউজ। চাচল থানায় আইসির পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানার সামনে ধর্ণা। আমরা দেখলাম সেই প্রতিবেদন। দেখো দীপশিখা, সাংসদ, বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি ধর্ণায় বসে মানে রাস্তা অবরোধ করে রীতিমতো যাতায়াত আটকিয়ে রাস্তার যে প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনের যেই প্রতিদিন গাড়ি ঘোড়া সাইকেল চলতে থাকে সেই রাস্তা অবরোধ করে, সে ব্যস্ততম রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ জানাচ্ছেন না। কি কারণ? এই কারণ খগেন মুর্মু জানাচ্ছেন, সাংসদ, বিজেপি সাংসদ, যে পুলিশ টাকার বিনিময়ে মিথ্যে আশ্বাস দিচ্ছে বিজেপি কর্মীদের। আচ্ছা শুনছি, আমি তোমাকে প্রথমেই বলে রাখি যে সপ্তাহ খানেক আগে মালদার চাঁচলে বিজেপির গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মালদার চাঁচল এলাকা। তারপরেই পুলিশ সেই স্পটে যায় এবং গ্রেপ্তার করে 5 বিজেপি কর্মীকে। কিন্তু বিজেপির উত্তর মালদার যে সাংসদ, যে বিধায়ক খগেন মুর্মু, বিজেপি সাংসদ, উনি দাবি করেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সম্পূর্ণ নিরাপরাধ। এই দাবি তুলে শুক্রবার রাত্রি থেকেই উনি চাঁচলের যে আইসি, চাঁচল থানার যে আইসি, তার সাথে দেখা করতে চান এবং তার পাশাপাশি উনি বারবার দাবি করতে থাকেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সম্পূর্ণভাবে নিরাপরাধ। তো তাদেরকে শুধু জেলেতে আটকে রাখা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে শুক্রবার সারা রাত্রি এবং আজকেও প্রায় সারা দিন বলা যেতে পারে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তার পাশাপাশি এটাও খগেন মুর্মু বলেছিলেন যে তাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তাদের এই যে বিক্ষোভ, এই যে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন থানার সামনে বসে, তারা এই বিক্ষোভ কন্টিনিউ করতে থাকবেন। মানে দীপশিকা, তুমি বলতে যাচ্ছ শুক্রবার থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ, এই ধর্ণা। সুতরাং শুক্রবার থেকে শুরু হয়েছে, আজকে শনিবার পুরো দিনটা তারা বিক্ষোভ করেছে। কিন্তু এখানে প্রশ্ন দীপশিকা রয়ে যাচ্ছে, এই যে আমাদের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি বলেছেন মিথ্যে আশ্বাস, কিন্তু কি সে মিথ্যে আশ্বাস, কি মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের, এখানে একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। সুতরাং তারা এই বিক্ষোভটা করছে, এই বিক্ষোভের পিছনে কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো একটি বড় বা একটি বিশেষ কোনো একটি দিক তারা ভেবেই করেছেন এই বিক্ষোভটা। তার জন্যই তিনি বলছেন যে পুলিশরা টাকার বিনিময়ে, যেটা বলছে, আমি আবার রিপিট করছি কথাটা, তিনি বলছেন, মানে সাংসদ বলছেন, বিজেপি সাংসদ বলছেন খগেন মুর্মু, যে পুলিশ টাকার বিনিময়ে বিজেপি কর্মীদের মিথ্যে মামলা। মানে কত বড় কথাটা তিনি বলেছেন, নিশ্চয়ই বিশেষ কিছু কারণ আছে। এবং এর ফলে কি হচ্ছে, নিরাপরাধদের জেলে পড়ছে এবং প্রকৃত দোষী যারা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। জেলে পড়ছে কিন্তু যারা অপরাধ করেননি তাদেরকে জেলে পড়ছে, যারা অপরাধ করেছে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দীপশিকা, তুমি যেখানে ছিলে, কিন্তু বিষয়টা সেটা হচ্ছে মালদার চাঁচলে এই যে সংঘর্ষ বা এই যে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর যে অভিযোগ, এই পুরোটাই কিন্তু ঘটেছে শুধুমাত্র বিজেপিকে কেন্দ্র করে। আর সপ্তাহখানেক আগে আমরা দেখেছি যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার চাঁচল এবং তারপরেই পুলিশ কিন্তু 5 জনকে গ্রেপ্তার করে জেলে নিয়ে আসে এবং তারপর থেকে তাদেরকে কোনো রকম ভাবে তাদেরকে জেল থেকে বার করা হয় না, যে কারণে খগেন মুর্মু, যিনি হচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ, উনি এই বিক্ষোভ প্রদর্শন করেন এবং উনি কিন্তু বলেছিলেন যে এই সংঘর্ষে যদি কেউ
আহত হন বা উনি যদি কোনো রকম ভাবে অসুস্থ হয়ে পড়েন, তার দায় কিন্তু আইসির থাকবে। তার একটাই কারণ, উনি বারবার দাবি করেছেন, থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন, তার একটাই কারণ উনি আইসির সাথে কথা বলতে চেয়েছিলেন। আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সানু ইসলামের থেকে। সানু, এক্সপ্রেস অনলাইনে তোমাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি জানতে চাইবো সানু, যখন তারা এই বিক্ষোভ প্রদর্শন করছিল, তারপর আমরা দেখেছি 22 ঘন্টা পর বিক্ষোভ তুলে নেন খগেন মুর্মু। তো এই বিক্ষোভ মানে এই বিক্ষোভকে ঘিরে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা দেখেছি, এবং তুমি পরবর্তী ক্ষেত্রে যে আপডেট দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি, তো পুরো বিষয়টা আজকে ঠিক কি কি ঘটেছে, কাল রাত্রি থেকে আজ পর্যন্ত ঠিক কি কি ঘটেছে, পুরোটা যদি একটু আমাদের বলো। একদমই দীপশিখা, তোমায় জানিয়ে রাখবো যে গতকাল দুপুর 2টো থেকে চাচল থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বসেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। আর দেখো, রাত পেরিয়ে সকাল পেরিয়ে দুপুর, তার কিন্তু বিক্ষোভ যে অবস্থান কর্মসূচি, তিনি কিন্তু সেই কর্মসূচি থেকে অনড় থাকেন। আর দেখো, ঠিক দুপুর হলেই একদম কিন্তু এই কর্মসূচিকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে সম্প্রতি বেশ কয়েকদিন আগে চাচল থানার আশ্রম পাড়ায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। আর দেখো, সেই সময় তৃণমূলের এক নেতা ছিলেন সেই ঘটনায়, আর তৃণমূলের নেতার বেলের যে আঘাত, সেই আঘাত পেয়েছিলেন চাচল থানার এক আধিকারিক। আর দেখো, সেই ঘটনায় কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে কেউ থানায় লিখিত অভিযোগ না করলেও কিন্তু পুলিশ একটা স্বতঃস্ফূর্ত মামলা করে, আর সেই ঘটনায় কিন্তু পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় কিন্তু সাংসদ খগেন মুর্মু অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেন। আর তার যেটা অভিযোগ যে পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, ঘটনায় পুলিশ পক্ষপাত করছে। যে সুমিত সরকার, আরেক বিজেপি নেতা সুমিত সরকার তথা বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যর স্বামী, তাকে গ্রেপ্তার করেনি। তৃণমূল নেতা জয়ন্ত দাস, সেও অধরা। পুলিশ শুধু প্রসেনজিৎ শর্মা সহ আরো 5 জনকে গ্রেপ্তার করেছে। কেন পুলিশ এই তৃণমূল নেতাকে এবং সুমিত সরকারকে গ্রেপ্তার করেনি, এই নিয়ে তিনি কিন্তু চাচল থানার আইসির সঙ্গে গতকাল দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আইসির দেখা না পাওয়ায় তিনি আইসিকে ফোন করেন, কিন্তু আইসি তার ফোন কেটে দেন। বারবার ফোন করেন, কিন্তু আইসি তার ফোন কেটে দেন। আর তারপরেই সাংসদ খগেন মুর্মু তিনি থানার যে গেট, মূল গেট, সেই গেটের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আর তার সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। আর দেখো, আজকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি যখন দুপুর 1টার দিকে, তখন কিন্তু পুলিশ এক আসামিকে রিজার্ভ ভ্যানে নিয়ে বের করছিলেন। তখন পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের বলছিলেন যে আপনারা উঠুন গেট থেকে, আমরা ভ্যানটি বের করব, তাকে আদালতে নিয়ে যাব। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা উঠতে চাননি, এবং তারা একটাই দাবি করেন যে যতক্ষণ পর্যন্ত চাচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু না আসেন, আমরা কাউকে বাইরে বের হতে দিব না এবং আমরা এখান থেকে উঠবো না। তারপরেই দেখো, পরিস্থিতি একদমই উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কার্যত পুলিশ কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের চেংদোলা করে কিন্তু নিয়ে যায়। আর দেখো, ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, ধস্তাধস্তি। দেখো, সেই ঘটনায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের প্রায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তারপরে দেখো, চাচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, বিশাল পুলিশ বাহিনী থাকে থানা চত্বরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে চাচল থানার আইসি তিনি গেটের সামনে আসেন এবং সাংসদকে ডাকেন যে আপনি আসুন। দেখো, সাংসদ বলছে না আমি যাব না, আপনি বাইরে আসুন। কার্যত টালবাহানা শুরু হয়। সাংসদ একদিকে বলছে আপনি আসুন, আমি আছি এখানে, আপনি একবার আসুন, আমাকে বলুন, আমি ঠিক আপনার সঙ্গে যাব, কথা বলবো। আপনি আমাকে 22 ঘন্টা বসিয়ে রেখেছেন। দেখো, আবার আইসি বলছে না আপনি আসুন, আমি তো এখানে এসছি, গেটের কাছে এসছি, আপনি একটু আসুন। তো দেখো, কার্যত টালবাহানা শুরু হয়। কিন্তু সাংসদ খগেন মুর্মু তার অবস্থান বিক্ষোভ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অনড় থাকেন। দীর্ঘ 22 ঘন্টার পর তিনি কিন্তু সাংসদও অসুস্থ হয়ে পড়েন। তারপরে তিনি অবস্থান বিক্ষোভ কর্মসূচি তুলে নেন। তিনি সাংসদ যেটা জানিয়েছেন আমাদের, যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তারের সঙ্গে আলোচনা করে তার এই অবস্থান যে বিক্ষোভ কর্মসূচি, তা এখন প্রত্যাহার করেছি। তবে এই ঘটনায় আমি পার্লামেন্টে যাব, পার্লামেন্টে আইসি কে টানবো।
সেখানে আইসির বিরুদ্ধে অভিযোগ করব। আর দেখো তিনি পাশাপাশি কিন্তু আইসির বিরুদ্ধে রাজ্য পুলিশের যে উচ্চপদস্থ ডিজি রয়েছেন তার কাছেও অভিযোগ জানাবেন বলে এমনটাই জানিয়েছেন। আর দেখো সাংসদের যেটা অভিযোগ যে পুলিশ আইসি যে রয়েছেন চাচল থানার আইসি তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন, তিনি তৃণমূলের তার দেখো চাচল থানার আইসি সঠিকভাবে কাজ করছেন না। প্রসেনজিৎ শর্মাকে গ্রেফতার করেছেন কিন্তু সুমিত সরকার এবং তৃণমূল নেতাকে কেন গ্রেফতার করেননি? তার মানে সানু তুমি বলতে চাইছো যে এই যে আমরা গোষ্ঠী দ্বন্দ্বের কথাটা জেনেছিলাম যে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে চাচল উত্তপ্ত হয়ে উঠেছিল এবং 5 বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, তো এখানে শুধুমাত্র বিজেপি কর্মী না, এর সাথে কি তৃণমূল কর্মীও জড়িত আছে? একদমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ঘটনার, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তৃণমূলের এক নেতা রয়েছেন সেই গন্ডগোলে, আর জয়ন্ত দাস, আর সে বেল্ট খুলে মারছিলেন, আর সেই সময় চাচল থানার এক আধিকারিককে বেল্টের আঘাত লাগে, আর তারপরই পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা করে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পুলিশ সেই ঘটনায় প্রসেনজিৎ শর্মা বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকে গ্রেপ্তার করলেন, কিন্তু তৃণমূল নেতা যে পুলিশকে আঘাত করলো তাকে কেন গ্রেপ্তার করেনি? এই নিয়ে সাংসদ খগেন মুর্মু তিনি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে করেছেন। সব থেকে বড় প্রশ্ন কিন্তু এখানে উঠছে যে কেন এখনো তারা অধরা, তাদেরকে গ্রেপ্তার করেনি চাচল থানার পুলিশ। একদমই তাই। দেখো শানু, তোমার কাছে আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বিজেপি সাংসদ খগেন মুর্মু এই যে আজকে এই ধর্নাটা করছে, গতকাল শুক্রবার শুরু হয়েছে ধর্না, আজ পুরো দিনটাই প্রায় চলেছে, তো তিনি একটি মন্তব্য করেছে যে পুলিশ টাকার বিনিময়ে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। কি সেই মিথ্যে মামলা, মানে ঠিক কি বলতে চাইছেন তিনি? তুমি যদি এটা একটু বিস্তারিত আলোচনা করো। একদমই তোমাকে যেমনটাই আমি বললাম যে পুলিশ টাকার বিনিময়ে প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করেছেন আর মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসাচ্ছেন। এখনো কেন অধরা রয়েছেন সুমিত সরকার, আরেক বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী, কেন তৃণমূল নেতা জয়ন্ত দাস তিনিও অধরা, তিনিও ঘুরে বেড়াচ্ছেন, এমনটাই কিন্তু বিজেপি সাংসদ খগেন মুর্মু জানাচ্ছেন। আর তিনি যে সরাসরি কিন্তু এই ঘটনায় কিন্তু চাচল থানার আইসিকে পার্লামেন্টে তিনি টানবেন বললে আমরা কিন্তু সূত্রের খবর পাচ্ছি। আর সাংসদ খগেন মুর্মু তিনি যখন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন, তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে যান, সেখানে চিকিৎসা করান। চিকিৎসার পর তিনি আজ রাত্রে কিন্তু পার্লামেন্টে যাবেন, এমনটাই কিন্তু আমরা সূত্রের খবর পাচ্ছি। তবে এই ঘটনায় কিন্তু বিজেপিকে তীব্র আক্রমণ করছে শাসক দল তৃণমূল। আর দেখো তৃণমূলের বিধায়ক জ্ঞান রঞ্জন ঘোষ তিনি জানাচ্ছেন যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু নাটক করছে, সাংসদ নাটক করছে, পুলিশকে কাজ করতে দিচ্ছে না পুলিশের। এই ঘটনায় কিন্তু তৃণমূল বিজেপিকে তীব্র আক্রমণ করছে। তবে বিজেপি কর্মী সমর্থকদের দেখো যখন এই যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কার্যত উত্তেজনা ছড়ায় চাচল থানা চত্বরে, তখন বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু মহিলা কর্মী সমর্থক যারা রয়েছে পুলিশের বিরুদ্ধে কিন্তু মারধরের অভিযোগ করেছিলেন মহিলা কর্মী সমর্থকরা। দেখো তারা মহিলা কর্মী সমর্থকদের যেটা অভিযোগ যে তৃণমূলের জেলা সভাপতি তার লোকজন এসে থানা চত্বরে ছিলেন এবং তার লোকজন এসে তাদেরকে মারধর করেছেন, এমনটাই অভিযোগ করেছেন মহিলা কর্মী সমর্থকরা। আচ্ছা, খগেন মুর্মু যখন ধর্নাতে বসেছিলেন তখন থেকেই তিনি বারবার বলছিলেন যে আমাদের যারা ধর্নায় বসেছে, যারা বিক্ষোভে বসেছে, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় এবং তিনি নিজে মানে স্বয়ং যদি অসুস্থ হয়ে পড়েন, তার একমাত্র দায় কিন্তু আইসির থাকবে। তো উনি যখন কার্যতই অসুস্থ হয়ে পড়েন এবং ওনার পাশাপাশি আরো যে মহিলা কর্মীরা ছিল তারা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন কি আইসি কোনোভাবে তাদের খোঁজ নিয়েছিলেন বা কোনো রকম ভাবে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন? একদমই তীব্র রোদ্রে এক বিজেপি মহিলা কর্মী সমর্থক তিনি অসুস্থ হয়ে পড়েন। কার্যত বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে বলছিল আপনারা একটা গাড়ি দিন, আমরা নিয়ে যাব তাকে হাসপাতালে। দেখো পুলিশ কিন্তু কোনো তাদের কথায় কর্ণপাত করেননি। অবশেষে সাংসদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল ওই বিজেপির মহিলা কর্মী সমর্থককে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে, এবং সাংসদ নিজে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজের গাড়িতে করে যান, কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং আইসি তাদের কোনো খোঁজ খবর দেননি এবং পুলিশের পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা করা হয়নি। আচ্ছা, আর 22 ঘন্টা পর যখন তিনি এই ধর্ণা তুলে নেন বা তাদের যে অবস্থান বিক্ষোভ সেটা যখন তুলে নেন, এটার কি একমাত্র কারণ শুধুমাত্র সাংসদের অসুস্থতা, নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে বলে তুমি মনে করছো?
একদমই সাংসদ খগেন মুর্মুর সঙ্গে কথা বলেছিলাম আমরা দীপশিকা, তিনি যেমনটা জানিয়েছেন আমাদের যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীর ভালো লাগছে না, তাই আমি এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলাম, তবে এখানেই থেমে থাকবো না, আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করব, আর বহু বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করব, তিনি এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আর চাচল থানার আইসির বদলির দাবিও করেছেন তিনি। অসংখ্য ধন্যবাদ তোমাকে শানু। তুমি পরবর্তী ক্ষেত্রে যখন এই নিউজের কোনো আপডেট আসবে সেই খবরে চোখ রাখো এবং আমাদের সেই তথ্য দিতে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সঞ্জীব, আমরা যেটা জানতে পারলাম শানুর থেকে, যেটা আমরা জানতে পারলাম যে শুধুমাত্র কিন্তু বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যেই এই পুরো বিষয়টা থেমে থাকেনি, এটা কিন্তু ছড়িয়েছে তৃণমূলের দিকেও। যতই শাসক দল তাদের গাছাড়া মনোভাব বলুক না কেন, যতই বলুক না কেন আমাদের এই যে তাদের যে গোষ্ঠী দ্বন্দ্ব, তাতে আমাদের কোনো লেনা দেনা নেই, কিন্তু আসলে দেখতে গেলে কিন্তু তৃণমূলও কোনোভাবে এখানে জড়িত আছে। একদমই আমরা চোখ রাখবো এবং আমরা দেখবো যে পরবর্তী ক্ষেত্রে সাংসদ খগেন মুর্মু ঠিক কি করেন। উনি সুস্থ হওয়ার পর সত্যিই কোনো বড় অবরোধ উনি করেন কিনা দেখবো, এবং এই ঘটনার ক্ষেত্রে আইসির কি ভূমিকা থাকে তার দিকেও আমাদের নজর থাকবে। একদমই দীপশিকা, তুমি ঠিক বলেছো। এর সাথেই আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রতিবেদনের দিকে, দক্ষিণ 24 পরগনা। এবং প্রতিবেদন যাওয়ার আগেই আমি প্রথমে একটা আপনাদের কথা জানিয়ে রাখতে পারি, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন, আমাদের টোল ফ্রি নাম্বার আছে, আপনারা টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন এবং আপনাদের মনে যত রকমের প্রশ্ন আছে আপনারা আমাদেরকে করতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সেই প্রশ্ন দেওয়ার, সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তার সাথে সাথে আপনারা ফলো করতে পারেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এক্সপ্রেস নিউজ, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্সপ্রেস নিউজ বাংলা। তার সাথে ইনস্টাগ্রাম এবং ইউটিউবও আপনারা ফলো করতে পারেন। আমরা চোখ রাখবো আমাদের পরবর্তী প্রতিবেদনের দিকে, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা বর্ষা নামলেই রাস্তাঘাট হয় জলমগ্ন, আর সেই জলে নেমেই প্রতিদিন করতে হয় রাস্তা পারাপার। দুর্ঘটনা থেকে শুরু করে চর্মরোগ, সব রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসী। জল যেন তাদের কাছে যন্ত্রণা। আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে একবার প্রতিবেদনের দিকে চোখ রাখবো। কাকদ্বীপের পশ্চিম পুকুরবেড়িয়া গ্রামে প্রতিদিনই যেন লড়াই চলছে জলের সঙ্গে। বর্ষা নামলেই হাঁটু সমান জলে পূর্ণ হয় রাস্তা, আর তার মধ্যে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে প্রায় 150টি পরিবারের মানুষকে। রাস্তার একধারে কিছু ইট দিয়ে চলাচলের রাস্তা করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা। নিত্যদিন এই জমে থাকা নোংরা জলে পারাপারের ফলে চর্মরোগ সহ নানান শারীরিক সমস্যায় জর্জরিত হচ্ছে গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 1 মাস আগে জল নিকাশি প্রকল্পের কাজের জন্য রাস্তা খুঁড়ে কাজ শুরু হলেও কিছুদিন পর কাজ বন্ধ করে দেওয়া হয়। তার উপর বৃষ্টির জল, রাস্তায় তৈরি হওয়া গর্তে জমা জল প্রাণঘাতী হয়ে উঠছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে রাতের বেলায় বিপদের মাত্রা আরও বেড়ে যায় বলে দাবি বাসিন্দাদের। জলে ডুবে আছে, সাপ টাপ সব দরজার সামনে দাঁড়িয়ে থাকে। বাচ্চা কাচ্চা একটা অসুস্থ, মানে এখন মরে গেলে একজনকে নিয়ে যেতে পারবে এই রাস্তা দিয়ে? ওই তো নদী হয়ে পড়ে আছে। রাস্তা নিয়ে আর কিছু বলার নেই। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, পড়ে যাচ্ছে। সেদিন একটা বাচ্চা যেতে যেতে ওই ড্রয়িং করতে যাচ্ছিল, পড়ে গিয়ে বাচ্চাটা ভিজে আর বাড়ি চলে গেছে। অভিযোগ, গত 3-4 বছর ধরে এই পরিস্থিতির কথা প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া ছাড়া আর কোনো সমস্যার সমাধান করা হয়নি। আগে হয়েছিল, ভিডিওতে বলেছিলাম, দাদা বলছে হবে হবে করে করে এই রাস্তা অনেকদিন পরে হাফ রাস্তা হয়েছে। ছিল ওইখানে রাস্তা হবে, তাও দেখতে পাচ্ছেন ওখানে হাফ রাস্তা হয়েছে। তারপরে বলছিল আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর হবে। তারপর ওখানে টানা 5-6 মাস মতো দিই, তাই তো ওখানে রাস্তা বন্ধ ছিল। তারপর আবার বৃষ্টির সময় আবার রাস্তা খোলা হয়েছে, তারপর জলের জন্য আবার রাস্তা বন্ধ। এই প্রসঙ্গে স্থানীয় প্রশাসনিক আধিকারিক তথা অঞ্চল সভাধিপতি শ্রীমন্ত মালি দায়ী সারা জবাব বলেই দেয় এই রাস্তা না হওয়ার কারণ। শুনুন। যে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সময় যে বাংলায় যে সাইক্লোন বা ডিজাস্টার হয়েছে তা প্রায় মে মাসগুলোই হয়েছে। সে আইলা থেকে ইয়াস, বুলবুল, আমফান যা যা দেখবেন শুধু একটাই নভেম্বর মাসে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যেটা আপনি বলছেন ওটা হচ্ছে আমাদের একটা বৃহৎ কাজ, কয়েক কোটি টাকার কাজ। এটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করা হচ্ছে হবে শুনতে শুনতে এলাকার মানুষ ক্লান্ত।
আসলে চাই কাজ করার সৎ ইচ্ছা, বিশেষ করে মানুষের জন্য। এখন প্রশ্ন একটাই, কতদিন আর এই জল যন্ত্রণা বইতে হবে পশ্চিম পুকুরবেড়িয়ার মানুষদের? প্রশাসনের দৃষ্টি কবে পড়বে তাদের দিকে? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দক্ষিণ 24 পরগনার একটি প্রত্যন্ত গ্রাম, আমরা সেরকম একটি চিত্র দেখলাম এবং কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই গ্রামবাসীদের। মানে দীপশিকা, আমাদের কাছে বর্ষা মানে কিন্তু একটা আলাদা মেজাজ, কিন্তু আমরা এই ক্ষেত্রে যেটা দেখলাম দক্ষিণ 24 পরগনা একটি গ্রাম, সেখানে ধান ক্ষেত নানান ধরনের জিনিস, বৃষ্টি তার সঙ্গে তাদের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখলাম, বৃষ্টি মানেই তাদের সেই দুঃস্বপ্নের সেই রাত, মানে তাদের কাছে বৃষ্টি বর্ষা মানেই চর্মরোগ এবং নানান ধরনের সমস্যা, রাস্তাঘাট কাদা এবং নানান ধরনের যে সমস্যাগুলো থাকে। দীপশিকা, কি বলতে চাইবে? শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার এই গ্রামটাই নয়, আমরা বারংবার দেখেছি দক্ষিণ 24 পরগনার নানা রকম দুর্ভোগের চিত্র আমরা দেখেছি। কোথাও দেখেছি যে খাল বুঝিয়ে যে ড্রেনেজ সিস্টেম সেটাকে ব্যাহত করা হয়েছে, খাল বুঝিয়ে সেখানে তৈরি করা হয়েছে পাকার বাড়ি, যেখান থেকে জল নিকাশি ব্যবস্থা চরম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, যে কারণে জল পারাপার করতে পারেনি এবং যেই মাত্র বৃষ্টি হয় সেই মাত্র সেখানে কখনো হাঁটু সমান, কখনো বা হাঁটুর ওপরে জল দাঁড়িয়ে যায়। শুধুমাত্র বর্ষা শুরুতেই না, বর্ষা থেকে বর্ষা শেষ এবং এখন তো শরৎকালেও বৃষ্টিটা প্রায়শই হয়েই থাকে, সেখান থেকে শরৎকালেও মানে একরকম দক্ষিণ 24 পরগনার অধিকাংশ প্রত্যন্ত এলাকা কিন্তু জলের নিচে থাকে। শুধুমাত্র জলের জন্য যে তাদেরকে নিত্য যাতায়াতের প্রবলেম হয়, শুধুমাত্র নিত্য যাতায়াতে যে তাদের অসুবিধা হয় তাই কিন্তু নয়, তার পাশাপাশি জলের সাথে আসে জলবাহিত রোগ, তার সাথে সাথে যত দিন মানে সেই জমা জলটা যত দিন সেখানে জমে থাকে, তার ফলে সেই জমা জল পারাপারের জন্য তাদের চর্ম রোগও কিন্তু হয়ে থাকে। আমার মনে হয় যে আমরা আরো এই বিস্তারিত আলোচনা, আরো বেশি তথ্য পাবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রতিনিধির সাথে একবার কথা বলে নেব। আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি আছে এই মুহূর্তে। রেবদিদি, আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। আচ্ছা, এই যে আমরা এই প্রতিবেদনটা দেখলাম, তুমি যখন সেখানে খবর করতে যাও তুমি ঠিক কি কি চিত্র দেখলে? মানুষ সেখানে কতটা অসহায় অবস্থায় দিন যাপন করছে, তুমি কি দেখলে? দেখো দীপশিকা, তোমাকে একবারে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে প্রতাপাদিত্য নগরে পুকুরবেড়িয়া গ্রামের যে জলের বেহাল অবস্থা, গত কয়েক সপ্তাহ আগে যে জল হয়েছে সেই জল এখনো জমা অবস্থায়। কারণ এখন রাস্তার উপরে হাঁটু সমান জল নিকাশি, এই হাঁটু সমান জল হওয়ার কারণ যে রাস্তাটাকে জল নিকাশি যে পাইপ লাইন করার জন্য খোঁড়া হয়েছিল, সেটা এখনো পর্যন্ত তার ভালো মতো সংস্কার হয়নি। জল বৃষ্টি হওয়ার পরে সেই জায়গায় জল জমে গেছে এবং নিকাশির বেহাল অবস্থা খুবই খারাপ। তার জন্য মানুষের যাতায়াতের এত সমস্যা আছে। জল পেরিয়ে স্কুল থেকে আরম্ভ করে অসুস্থ মানুষ থেকে সমস্ত মানুষকে প্রতিনিয়ত ওই জলের উপর দিয়েই তাদেরকে যেতে হচ্ছে। এবং ওই রাস্তা, একটা কথা বলে রাখি, আগে যখন ছিলেন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখির এলাকা, এখন উনি প্রাক্তন মন্ত্রী হলেও বর্তমান বিধায়ক কাকদ্বীপের বিধায়ক, কিন্তু তার এলাকায় এই দুর্ভোগ, মানুষ এখন নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে। কারণ বিধায়কের এলাকায় যদি এক হাঁটু সমান জল এখনো পর্যন্ত হয়, মানুষ তো দুর্ভোগের মধ্যে পড়ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তাদের ঘর থেকে বেরোতে হচ্ছে। কখনো যে তাদের জলের একবারে একবারে বলতে গেলে ঘরের সামনে তাদের যে জলের অবস্থা, সেইটা নিয়েই মানুষ এখন আতঙ্কে দিন গুনছে যে কবে এই জল সরবে, আবার জল না শুকোতে আবার বর্ষা আসলে আবারই ডুবে যায় এলাকা। এই নিয়ে এলাকার মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে। দীপশিকা, শুধুমাত্র কি চর্মরোগ নাকি জলবাহিত আরো অন্যান্য রোগ অর্থাৎ ডায়রিয়ার মতো রোগ আক্রান্ত হচ্ছে কি ওখানকার মানুষ? কি দেখলে? শুধু তোমাকে চর্মরোগ বলবো না, জল ঘটিত যে সমস্ত রোগ থেকে আরম্ভ করে দুর্গন্ধ থেকে আরম্ভ করে পরিবেশ দূষণ থেকে সমস্ত বিষয়গুলি ওই জায়গায় জল জমার ফলে ঘটছে এবং ওই জায়গাটাতে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে তা থেকে মানুষের অনেক রকমের রোগের সৃষ্টি করছে, যেটা কিন্তু মানুষ আজকে তাতে ভোগান্তিতে ভুগছে। একদমই দেখো রেবতী, আমরা কিন্তু যে দক্ষিণ 24 পরগনায় যে চিত্রটা দেখতে পেলাম, এই যে প্রত্যন্ত গ্রাম, এখানে
আমরা যেরকমটা জানি যে বর্ষা মানেই কিন্তু সেখানকার চাষবাস ক্ষেত্রে আরও উন্নতি এবং তাদের চাষিদের মুখে একটি হাসি ফোটে, কিন্তু আমরা এই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামে একদমই একটি আলাদা চিত্র ধরা পড়লো। সেখানে নাকি তারা বলছে যে কি তাদের এই বর্ষার ফলে এই যে তাদের কাছে একটা দুর্দিন, চর্মরোগ এবং নানান ধরনের সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। এর কারণটা কি? সেখানকার গ্রাম পঞ্চায়েতের লোকরা কিংবা সেখানকার প্রশাসনেদের কি হাল, তারা কি বলছেন? তাদের কি কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া তুমি পেয়েছো? দেখো, প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা আমরা জেনেছি, প্রশাসনরা যে বক্তব্য দিয়েছে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষ বৈধ অবৈধভাবে জায়গা কিনে তারা ঘর করছে এবং ওই রাস্তাটা প্রকৃত সরকারি রাস্তা যদি হয়ে থাকে তাহলে প্রকৃত সরকার সংস্কার অবশ্যই করবে। একদমই যে জল নিকাশি করার জন্য বা যে জল নিকাশি করার জন্য যে রাস্তাটাকে খোঁড়া হয়েছিল, এইটা যদি ঠিক মতন মেরামত করতো, হয়তো আজকের দিনে এই যন্ত্রণার মধ্যে মানুষকে ভুগতে না, এভাবে আজকের মানুষকে পড়তে হতো না। একদমই ঠিক। কতদিন ধরে এটা চলবে বা গ্রামবাসীদের কি প্রতিক্রিয়া, এছাড়া তারা আর কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে, কতদিন ধরে চলছে এই জিনিসটা? দেখো, তোমাকে বলে রাখি, এই যে প্রায় 1 মাস আগে কিন্তু সাধারণ মানুষ যন্ত্রণা ভুগতে আগে থেকে ওই 150টি পরিবার ওইখানে বসবাস করে। 150টি পরিবার থেকে আরম্ভ করে বয়স্ক মানুষকে কলেজে যাওয়া, সরকারি চাকরি থেকে সমস্ত মানুষকে যাতায়াত প্রতিনিয়ত ওই জায়গায় করতে হয়। একটু বড় বড় গাড়ি থেকে দূরে থেকে আরম্ভ করে সমস্ত যানবাহনের যে যাতায়াত সব ওই রাস্তা থেকে বন্ধ। তার ফলে মানুষের যে দুর্ভোগ আজকে ভুগতে হচ্ছে, তার একমাত্র কারণ জল নিকাশির ব্যবস্থা নেই এবং ওই যে পাইপ কাজ করা হয়েছিল বা জল নিকাশির কাজ করা হয়েছিল, তার জন্য রাস্তার বেহাল অবস্থা এই কারণেই ঘটেছে। তাহলে কি রেবতী, তুমি এই দক্ষিণ 24 পরগনার এই যে প্রশাসন থেকে কি তুমি কোনো রকম আশ্বাস পাচ্ছ না যে তারা এই গ্রামের দিকে, তাদের মানুষজনের দিকে, সেখানকার যে বাচ্চা কাচ্চারা, তাদের তো অনেক রকম অসুবিধা হচ্ছে, তুমি কি কোনো রকম আশ্বাস পাচ্ছ না গ্রাম পঞ্চায়েতের লোকেদের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে? তারা কি বলছে? প্রশাসনের কাছ থেকে যেটা আমরা কথা বলি, যেটা দেখছি, প্রশাসন আশ্বাস দিয়েছে পরবর্তীকালে ওই বাংলার সংস্কার করা হবে এবং করে তৈরি করা হবে। একদমই। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। আমাদের সাথে ছিল দক্ষিণ 24 পরগনার আমাদের প্রতিনিধি, আমাদের সাথে ছিল রেবতী। আমাদের পুরোটাই আলোচনা করে বললো। দীপশিকা, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। দীপশিকা, শুধুমাত্র আমরা যেটা বারবারই দেখেছি, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার এই গ্রামই নয়, বারংবার আমি বলছি যে দক্ষিণ 24 পরগনার কিন্তু সার্বিক যে চিত্রটা যদি আমরা দেখি, অধিকাংশ গ্রামে কিন্তু এইরকম একটা বেহাল অবস্থার সৃষ্টি হয়, যে কারণে পুরো বর্ষাটা তাদেরকে এই জলের মধ্যে কাটাতে হয়। শুধুমাত্র শিশু নয়, বৃদ্ধদেরও এই জল পেরিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যখন প্রবল পরিমাণ বৃষ্টি হয় এবং প্রবল যে জল জমে যায়, তখন কিন্তু তাদের যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায়। তো যখন জল কিছুটা কমে তখন আবার অন্য সমস্যার সৃষ্টি হয়, কোথাও চর্মরোগ দেখা দেয়, কখনো জলবাহিত রোগ দেখা দেয়। এবং আমরা বারবারই দেখেছি যে এই সমস্ত রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রশাসন প্রশ্নের মুখে পড়ে, কিন্তু এই প্রশাসনের কিন্তু কোনো রকমই উদ্যোগ নেই বা তৎপরতা নেই সেই সমস্যাটা সমাধান করায়। তো আমরা বলবো যে খুব তাড়াতাড়ি সম্ভব ড্রেনেজ সমস্যার সংস্কার হোক এবং ড্রেনেজ সমস্যাগুলি খুব তাড়াতাড়ি সংস্কার করে এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় যেখানে এই জল জমে থাকার সমস্যা দেখা দেয়, সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করা হোক। একদমই। দীপশিকা, আমরা যেখানে ছিলাম, আমরা তোমাকে বলছি, এই চিত্র তো আমরা দেখতে পেলাম, কিন্তু এর পিছনেও কিন্তু আরেক রকমের চিত্র আছে। যেমন ধরো ছোট ছোট বাচ্চারা, কচিকাঁচা বাচ্চারা কিন্তু সেখানে থাকেন, যে শুধু যে বড়দেরই অসুবিধা হচ্ছে এরকমটা কিন্তু নয়, শুধুমাত্র কি যে চাষবাসে অসুবিধা হচ্ছে এরকমটা কিন্তু নয়, তারাও স্কুলে পড়েন, তাদেরও কিন্তু বিদ্যালয়ে যেতে অসুবিধা হয়। সেখানকার সেই গ্রামের ছোট ছোট বাচ্চাদের, তারা খেলাধুলো করতে যেতে পারছে না। যে ছোট ছোট যে জিনিসগুলো আছে না, যেগুলো আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে থাকি। আমি তোমাকে আগেও বলেছি যে বর্ষা আমাদের কাছে কিন্তু একটা আলাদা দিক, আমাদের একটা আলাদা মৌসুম। সেখানে আমরা মনে করি বর্ষা পড়ছে একটি বেলকনিতে দাঁড়িয়ে আমরা একটি চায়ের কাপ হাতে থাকবে, কিন্তু এই গ্রামে আমরা একটা আলাদা রকম চিত্র দেখতে পেলাম দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামে। খুবই দুঃখজনক বিষয়, কিন্তু আমাদের অবশ্যই পরবর্তী আমাদের প্রতিবেদনের দিকে চলে যেতে হবে। আমরা চোখ রাখবো বাঁকুড়ার দিকে, বাঁকুড়ার ঘটনার দিকে আজকে চোখ রাখবো।
তার আগে আমরা বলবো অবশ্যই আপনার টোল ফ্রি নাম্বারে আমাদেরকে কল করুন, কারণ আপনাদের প্রশ্ন আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার। এবং আপনারা ইউটিউব চ্যানেল আমাদের এক্সপ্রেস নিউজ বাংলা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা অবশ্যই ফলো করুন এক্সপ্রেস নিউজ ফেসবুক চ্যানেলকে, অবশ্যই আপনার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং আপনারা টুইটারে ফলো করতে পারেন। আরও বিশেষ বিশেষ প্রতিবেদন প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে যাবে একটি নোটিফিকেশনের মাধ্যমে। আমরা নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। আবার হাতির হানা, আমরা বাঁকুড়ার খবরের দিকে যাচ্ছি এবারে। আবার হাতির হানা, তবে এবার বাঁকুড়ায়। হাতির হানায় এলাকার ফসলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি। বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধ করল ক্ষতিগ্রস্তদের। আমরা আরও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে একবার প্রতিবেদনটা দেখে নেব। হাতির তাণ্ডবে দিনের পর দিন এলাকায় ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা ধান জমি। বারংবার বন দপ্তরকে জানিয়েও লাভ হয়নি। একদিকে হাতি তাড়ানোর যেমন কোনো ব্যবস্থা করেনি বন দপ্তর, তেমনই ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন না ক্ষতিপূরণ। প্রতিবাদে আজ বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বরকুড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। বেলিয়াতোড় থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা অবরোধ তুলতে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা। এখন কন্টিনিউ ক্ষয়ক্ষতি হচ্ছে আগের থেকে। আগে কোনো মানে একবারে পেরিয়ে চলে যেত বর্জরা, তারপর আবার যখন ফেরার পথে ফিরতো, মানে এই বড়বাবু যে এসছেন, এই বড়বাবু আসার পর থেকে ক্ষয়ক্ষতিটা অনেক বেড়ে গেছে। আমাদের বড়বাবু বলতে বেলিয়াতোড় রেঞ্জার সাহেব, কিন্তু সেই ক্ষয়ক্ষতি কি ক্ষতিপূরণ কিছু না, ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ দিচ্ছে না। আমাদের যে আগের বড়বাবু ছিলেন মহিবুল বাবু, গরিব মানুষ দেখে তাকে অন্তত কিছু হলেও নগদ পয়সার অন্তত ব্যবস্থা করতো। ইনি তো মানুষের সাথে কোনো যোগাযোগই ব্যবস্থা করেন না, একেবারে মানে মানুষকে মানুষ বলে মনে করে না। স্থানীয়ভাবে জানা গেছে, সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রায় 25টি হাতির একটি দল বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জে প্রবেশ করে। এই দলটি দ্বারকেশ্বর নদ পেরিয়ে প্রথমে সোনামুখী ও পরে বড়চোড়া ব্লকে প্রবেশ করে। হাতির দলটি বেলিয়াতোড় হয়ে প্রথমে বড়চোড়ায় পৌঁছে গেলেও দলের 7-8টি হাতি ফের আচমকাই পুরনো পথে ফিরে যেতে শুরু করে। এর ফলে কার্যত 2 দফায় ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ক্ষয়ক্ষতি কমানোর জন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণের কোনো ভূমিকাই নিচ্ছে না বন দপ্তর। অপরদিকে মিলছে না প্রয়োজন মতো ক্ষতিপূরণও। আমি লোকের কাছে ধার দেনা করে চাষটা করেছি। হ্যাঁ, মাঠে চলুন যে ক্ষতি করছে তাকে আমি টাকাটা দেবো কি করে আমি? হ্যাঁ, আর ক্ষতির জন্য কোনো কিছু টাকা দেয় না আমাকে। হ্যাঁ, সেই জন্যই আমি পথ অবরোধ করছি। আমরা চাচ্ছি যে হাতিগুলো এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। সেই ব্যবস্থা করছে না? না, সেই ব্যবস্থা করছে না। এখানে বলছে পুজো পর্যন্ত থাকবে হাতিগুলো। অবিলম্বে হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমানো এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আজ সকাল থেকে বরকুড়া গ্রামের কাছে বেলিয়াতোড় সোনামুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার 3 থেকে 4টি গ্রামের বাসিন্দারা। যেটা রুট আছে সেখানে হাতি যাবে, তো এবার ব্যবস্থা হচ্ছে আমাদের যে বরজোড়াতে আমাদের যেখানে হাতি থাকে সেখানে ওখান থেকে ঘুরে যাচ্ছে, এবার হাতি থাকছে না, যার কোনো সমস্যাটা হয়েছে। হাতি যদি ওখানে ঢুকে যেত তারপরে কিন্তু এই সমস্যাটা হতো না, যার কারণে এখন সমস্যাটা হচ্ছে। তো এরপরে আমাদের এই গ্রামবাসীদের যেটা দাবি ছিল যে হাতি যদি যায় তো একবারে ট্রেনে 12টার মধ্যে ট্রেনে একদম বরজোড়া ঢুকিয়ে দিতে হবে, আর হাতি যেন নদীর এদিকে ব্যাক না করে। তো সেইভাবে কথা চেষ্টা চলছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা। বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে বন দপ্তরের আধিকারিকরা ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের আশ্বাস, ক্ষতিপূরণ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আবার হাতির হানা, তবে এবারে বাঁকুড়ায়। সুতরাং আমরা কি ধরে নেব, এখানে উদাসীনতা কাদের? বন দপ্তর কর্মীদের, নাকি সাধারণ মানুষের, নাকি প্রশাসনের কাদের? তুমি যদি দীপশিখা একটু আমাদের পুরনো লাইভগুলোর দিকে একবার তুমি যদি মনোযোগ দাও, তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেকটা লাইভে, আমাদের প্রত্যেকটা সন্ধ্যের লাইভে কিন্তু একটা করে এই হাতির তাণ্ডব নিয়ে কিন্তু প্রতিদিন আমরা একটা করে প্রতিদিন পাই। মানে এই হাতির তাণ্ডব প্রতিদিন চলছে।
আর কত মানুষকে আর কত গ্রামবাসীদের আর কত লোককে এরকম হাতির তাণ্ডব সহ্য করতে হবে শুধুমাত্র কিন্তু দীপশিকা তুমি দেখো পার্টিকুলার কিছু মানুষদের জন্য, সেটা তুমি বন দপ্তর কর্মী বলতে পারো, প্রশাসন বলতে পারো, কিংবা কিছু কিছু গ্রামের মানুষজন আছে যেটা কিন্তু খুবই ভেতরের খবর, আমি তোমাকে বলছি খুবই ভেতরের খবর, হয়তো উস্কানিতে কিছু হাতি উস্কানিতে তারা এমন কিছু দিক বা এমন কিছু প্রতিক্রিয়া করে ফেলছে যার কারণে কিন্তু হাতিরা উত্তপ্ত হয়ে পড়ছে। দীপশিখা, কি বলবে তুমি এই বিষয়ে? আমরা কিন্তু বারবারই যেটা দেখতে পাই যে হাতির হানা হয়, কিছু দল হাতি তাদের যে নির্দিষ্ট রুট ম্যাপ সেই রুট ম্যাপ অনুযায়ী আসে এবং তারপর তারা ফিরেও যায়। কিন্তু এই বাঁকুড়ার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছিল, 15টা দলের যে হাতি তারা আসছিল এবং পরবর্তী ক্ষেত্রে 7টি হাতি পুনরায় আবারও সেই পুরনো পথে ফিরে যায়, যে কারণে সবথেকে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখলাম যেটা যে বিঘার পর বিঘা ধান জমি নষ্ট হয়ে গেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বারবার এই হাতির হানায় যতবার প্রশাসনকে জানানো হয়েছে বা যতবার বন দপ্তরের কর্মীদের জানানো হয়েছে, তাদের একটাই কথা, একটাই আশ্বাস যে হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এবং একটাই আশ্বাস তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা কিন্তু প্রথমবার না, সারা বছর ধরেই কিন্তু হাতির হানা, হাতির তাণ্ডব চলতে থাকে, কিন্তু বন দপ্তরের তরফ থেকে কিন্তু তৎপরতা দেখা যায় না। আমার মনে হয় আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের প্রতিনিধি চিরঞ্জিতের সাথে। চিরঞ্জিত এক্সপ্রেস অনলাইনে তোমাকে অনেক অনেক স্বাগত। আমাদের সাথে আছে বাঁকুড়ার প্রতিনিধি চিরঞ্জিত মণ্ডল। তোমাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আমরা বারবার দেখেছি বাঁকুড়াতে হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা জমি বা ক্ষেত নষ্ট হয়ে যায়, কিন্তু বারবারই গ্রামবাসীর যেটা অবরোধ, গ্রামবাসীর যেটা অভিযোগ যে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয় না। কত দিন ধরে তারা এই ক্ষতিপূরণ পাচ্ছে না? তাদের ক্ষতিপূরণের পরিমাণটা ঠিক কত? দেখো দীক্ষিতা, একেবারে যে যখনই হাতির দল আসে সেই তখনই কিন্তু ফসলের বিঘার পর বিঘা ফসল কিন্তু ক্ষতি হতে থাকে। সেই রকমই আজ সকালে বরজোড়া ব্লকের যে বরগোড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের কাছে বেলিয়াতোড় সোনামুখী রোডে আজ পথ অবরোধ করে গ্রামবাসী। তো বুঝতে পেরেছি চিরঞ্জিত। দেখো আমরা যেরকম দেখতে পাচ্ছি, আমি একটু আগে দীপশিকাকে বলছিলাম যে প্রতিদিন কিন্তু আমাদের এই হাতির হানাই যে হাতির তাণ্ডব এটা কিন্তু লেগেই আছে। চিরঞ্জিত, তোমাকে যদি আমি প্রশ্ন করি এর মূল উদ্দেশ্য বা মূল কারণটা কি? কেন প্রতিদিন এরকম হাতির হানা লেগে আছে? ঠিক আর কতদিন বলতে পারো চিরঞ্জিত এরকম সাধারণ মানুষকে এরকম অসুবিধার সম্মুখীন হতে হবে, বা ঠিক কোন কারণে এরকম হাতির হানা হচ্ছে? উদাসীনতা কাদের? দেখো, একেবারে সাধারণ মানুষ যেটা জানাচ্ছে যে বন দপ্তরের উদাসীনতার জন্য কিন্তু মানে চাষিদের এইরকম ফসলের ক্ষতিটা হতেই থাকছে। যেরকম গতকাল রাত্রে যখন হাতির দল আসে সেই তখন একবার যখন যাচ্ছে, তারপর আবার কিন্তু পুনরায় উদাসীনতার ফলে, বন দপ্তরের উদাসীনতার ফলে কিন্তু হাতিগুলো পিছনে ব্যাকে চলে আসে। সেই কারণে আরো বেশি ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে স্থানীয়। আচ্ছা, বারংবার তো স্থানীয় প্রশাসন বা বন দপ্তরের তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় ক্ষতিপূরণ দেওয়ার, কিন্তু আজকে যখন তারা পথ অবরোধ করলো ক্ষতিপূরণের দাবিতে, বন দপ্তরের কর্মীরা বা প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হলো এরপর? দেখো, একেবারে যখন পথ অবরোধ করে তখন কিন্তু প্রথমে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। বেলিয়াতোড় থানার পুলিশ আসার পর কিছুক্ষণ পর আসে বেলিয়াতোড় রেঞ্জ অফিসার আসার পর তখন কিন্তু সাধারণ স্থানীয়রা কিন্তু রেঞ্জার সাহেব এবং থানার অফিসারদেরকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে বারংবার। তো ওনারা কিন্তু বারংবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে যে আমাদের এখানে শ্রম ঠিকঠাকভাবে জমা দিলে অবশ্যই কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে, কিন্তু স্থানীয়রা জানাচ্ছে যে আমরা বারংবার জমা দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু ক্ষতিপূরণ ঠিকভাবে পাওয়া যায়।
অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের সাথে থাকো। একদমই চিরঞ্জিত, তুমি আমাদের সাথে থাকো। আমরা জানি যে বাঁকুড়া থেকে আমরা হাতির তাণ্ডব নিয়ে একটি প্রতিবেদন তোমার কাছে পেয়েছি চিরঞ্জিত, কিন্তু তার সাথে সাথেই আমরা বাঁকুড়া থেকেই আরেকটি আমাদের প্রতিবেদন পেয়েছি, সেটা হচ্ছে শালী নদী নিয়ে। আমি একটু বিস্তারিত আলোচনা করব প্রথমে, তারপর আমরা প্রতিবেদন দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব কি হয়েছে বিষয়টাতে। মানে এই যে শালী নদী হুড়মুড়িয়ে ভেঙে পড়লো শালী নদীর কজওয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম। অগত্য ভাঙা কজওয়ে ওপর দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত চলছে কজওয়ের উপর দিয়ে, ভাঙা কজওয়ের উপর দিয়ে। আমরা এই প্রতিবেদন প্রথমে দেখে নেব, তারপরে আবার বিস্তারিত আলোচনায় আসব। অতি বর্ষায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদীর উপর থাকা কজওয়ে। ঘটনাটি ঘটে বড়চোরা ব্লকের রাউতোড়া ও ভৈরবডাঙ্গা এলাকায়। এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 25 থেকে 30টি গ্রামের। চলতি বছর নিম্নচাপের জেরে একাধিকবার শালী নদীর জল ফুলে ফেঁপে ওঠে, আর তাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শালী নদীর উপর থাকা রাউতোড়া ও ভৈরবডাঙ্গা সংযোগকারী সেতু। তারপরেও স্থানীয় রাউতোড়া, কানাই, নামাই, গরিববাটি, জগন্নাথপুর সহ প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল ছিল এই কজওয়ে। আচমকাই এই কজওয়ের মাঝের একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর তাতেই নদীর দুপারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনিতে শালী নদীর পাড়ে থাকা 25 থেকে 30টি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ে নির্ভরশীল স্থানীয় সোনামুখী ব্লক শহর ও বাঁকুড়া জেলার সদর শহরের উপর। কজওয়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চিন্তার ভ্রুকুটি গ্রামের মানুষদের। কথা বলি, ডিএম সাহেব বলে আমি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। আমাদের 5-6টা গ্রাম কিন্তু সাহেব যাতায়াত করতে পারবো না, বিশেষ করে ছাত্রছাত্রী আছে, হাসপাতালে যারা যায় দেখাতে রুগী আছে, যারা ব্যবসা করতে যায় তাদের আছে। 5-6টা গ্রাম কিন্তু যাতায়াত ব্যবস্থা বন্ধ। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্রিজ মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে, এখন দেখার কত তাড়াতাড়ি এই ব্রিজ মেরামত হয়ে যাতায়াতের উপযুক্ত হয়ে ওঠে। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সঞ্জীব, আমি তোমাকে প্রথমেই বলে রাখবো যেটা এই যে কজওয়েটা হঠাৎ করে ভেঙে পড়েছে সেটা কিন্তু বামফ্রন্ট আমলের তৈরি। তুমি জানো বামফ্রন্ট মানে আমাদের যে রাজ্য থেকে চলে গেছে কত যুগ হয়ে গেছে, যুগই বলা যেতে পারে একটা যুগ। তো সেখান থেকে কতটা পুরনো, তারপরেও কিন্তু এই কজওয়ে প্রায় 2 বছর আগে মেরামত করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে ব্লক বিডিওকে বলে সেই কজওয়ে দেখভাল করে তারপর কিন্তু সেই কজওয়ে সংস্কার করা হয়েছিল, এবং সংস্কার করার পর অবশেষে কিন্তু সেই কজওয়ে ভেঙে পড়লো। কিন্তু তারপরও সাংঘাতিক যেটা অভিযোগ বিরোধীরা করছে, বিজেপি কিন্তু বলছে যে এই যে ব্লক সভাপতি তিনি কিন্তু এই ভাঙা কজওয়ে দেখতে গিয়ে বলছে যে কিছুই তো হয়নি, কজওয়ে তো ভাঙেনি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কজওয়ে সম্পূর্ণভাবে ভেঙে গেছে মাঝের অংশ, এবং সেখান থেকে ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছে সাধারণ মানুষ। দীপশিকা, দেখো আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার কজওয়ে নদী, মানে দেখো নদী একদম নদীর মাঝখানে একটা কজওয়ে, একটা ব্রিজ, সেটা কিন্তু খুব খারাপভাবে ভেঙে গেছে কিন্তু, এবং সেখানকার যে লোকজন আছে সেখান দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে, মানে তারা বাধ্য হচ্ছে। সুতরাং এর চারিপাশে কিন্তু আর কোনো রাস্তা নেই। সুতরাং যে আমাদের সাধারণ মানুষরা আছে, কারোর যদি কোনো রকম এমার্জেন্সি থাকে তা সে কি করে যাবে, মানে ভাঙা কজওয়ে দিয়ে কতটা নিজের প্রাণপণ নিজে কতটা ভয় ভেবে রাখো একবার দীপশিকা, কতটা ভয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথে আছে বাঁকুড়ার প্রতিনিধি, একবার চিরঞ্জিতকে আরেকবার স্বাগত জানাচ্ছি। চিরঞ্জিত, এই যে কজওয়ে নদী, এই যে শালী নদী কজওয়ে ভেঙে গেছে, কি করে এটা হয়, হঠাৎ করে কি এমন হয় যেটা ভেঙে গেল? দেখো সঞ্জিত, এটা কিন্তু বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল এই ব্রিজটি। চলতি বছরে যে নিম্নচাপ হয়, একাধিকবার নিম্নচাপের ফলে শালী নদীর জল কিন্তু শুষতে থাকে একদমই। তো সে কারণে রাউতোড়া এবং ভৈরবডাঙ্গা এটা হচ্ছে সংযোগকারী সেতু। এই সেতু হয়ে কিন্তু 25 থেকে 30টি গ্রাম কিন্তু যাতায়াত করে। এই সেতু কিন্তু একমাত্র অবলম্বন যে
মানে এমনটা হচ্ছে যে তোমার এই সেতু হয়ে কিন্তু 5 থেকে 7 কিলোমিটার দূরেই হচ্ছে বেলিয়াতোড় বাজার, যেখানে রয়েছে ব্যাংক থেকে আরম্ভ করে হাট থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু মানে দূরত্বটা কম হচ্ছে, 5 থেকে 7 কিলোমিটার দূরত্বের মধ্যে পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে এখন এই সেতুটি ভেঙে গেছে, এই ভাঙার কারণে 25 থেকে 30টি গ্রাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 20 থেকে 25 কিলোমিটার ঘুরপথে কিন্তু আসতে হবে বেলিয়াতোড়ে আসতে হলে। এইখানে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু বেলিয়াতোড় হাই স্কুল রয়েছে বা বেলিয়াতোড় গার্লস স্কুল রয়েছে, এমনকি বেলিয়াতোড় জামিনী রায় কলেজ রয়েছে, সেখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু আসছে এই পথে। আচ্ছা, তৃণমূল যেটা অভিযোগ করছে যে তাদেরকে মানে বামফ্রন্টের আমলে খারাপ ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই কজওয়ে তৈরি করা হয়েছিল, যার কারণে ভেঙে গেল। এই অভিযোগ কতটা যথাযথপূর্ণ? চিরঞ্জিত, দেখো একেবারে ব্রিজটা কিন্তু বামফ্রন্ট আমলে তৈরি করা হয়েছিল, কারণ এটা অনেকদিন আগেকারই সেতু। তারপর তো বারংবার নিম্নচাপের জেরে কিন্তু জলের যে স্রোত থাকছে সেই স্রোতের কারণে কিন্তু কিছুটা অংশ এর আগেই নিম্নচাপের কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর আবার গতকাল বিকালে দেখা গেছে যে আচমকা মাঝের অবস্থা কিন্তু ধরতে বসে যায়। একদমই। অসংখ্য ধন্যবাদ চিরঞ্জিত তোমাকে আমাদের সাথে থাকার জন্য। দীপশিখা, আমাদের হাতে সময় খুবই কম, অনেকটাই সময় হয়ে গেছে। বিস্তারিত তো আলোচনা করাই যায়, কিন্তু সময় অনেক কম। আমরা শেষের দিকে চলে এসেছি এবং শেষ করার আগে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আমাদের টোল ফ্রি নাম্বার আছে, আপনারা কল করতে পারেন। এখানে অবশ্যই আপনাদের যে প্রশ্ন আছে আপনারা কল করতে পারেন। পরবর্তী আমাদের যে সন্ধ্যে 7টা থেকে যেই আবার আমরা সঙ্গে থাকবো, এখন তো সময় শেষ। আপনারা সঙ্গে থাকুন এক্সপ্রেস অনলাইন। এখনকার মতো এ পর্যন্তই। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।